লেখিকা রিমিতা করের বাড়ি। বাড়িটার সামনে দাঁড়িয়ে পরমার মনে হলো এটা কোনো অচেনা বাড়ি। এটা কিছুতেই তার আশৈশবের চেনা বাড়ি হতে পারে না। সময়ের সাথে সাথে সব কিছু জীর্ণ হয়, কিন্তু বাড়িটা যেন প্রকৃতির অমোঘ নিয়মের বিপরীতে গিয়ে বার্ধক্যে পৌঁছে নবযৌবনা হয়ে উঠেছে। পলেস্তারা খসা একতলা বাড়িটা এখন দোতলা হয়েছে। নতুন রঙের প্রলেপে আর বাহারি নকশায় একেবারে ঝলমলে হয়ে উঠেছে। পরমার চোখ ঝাপসা হয়ে আসে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বহু বছর আগের দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। লোহার গেট ধরে মা দাঁড়িয়ে আছে, পাশে বাবা। ছুটির দিন হলে ভাই থাকতো। ভাই অবশ্য কোনোদিন তাকে একা একা হেঁটে যেতে দেয়নি। সাইকেল নিয়ে কদমতলা স্ট্যান্ডে গিয়ে রিক্সা ডেকে আনতো। সেই দিনগুলো পরমার কাছে এখনও এতটাই স্পষ্ট যে হাত দিয়ে যেন ছুঁয়ে দেখতে পায়। পরমার বিয়ের পর, মানে বছর দুয়েক পর, যখন সব মান অভিমান মিটে গিয়েছিল, তখন প্রথম যেদিন মৈনাকের সঙ্গে বাড়িতে এসেছিল, পরমার এখনও প্রায় মনে পড়ে সেই দিনটার কথা। তখন সে 3 মাসের অন্তঃসত্ত্বা। একরাশ দ্বিধা, লজ্জা, অপরাধবোধ বুকের ভেতর ছিল, অথচ আশ্চর্য সারা শরীরে যেন আনন্দের শিহরণ বয়ে যাচ্ছিল। যদিও বাড়ির সামনে রিক্সা থেকে নামতেই অজান্তে সে হাউ হাউ করে বাচ্চা মেয়ের মতো কেঁদে উঠেছিল। মৈনাক অবাক হয়ে বলেছিল, পরমা, কাঁদছ কেন? মা বাবার সামনে যেন এমনভাবে কেঁদো না, ওনারা দুঃখ পাবেন। কিন্তু সে কান্না কি আর বাদ মানে? মা যখন বাড়ি থেকে বেরিয়ে লোহার গেট পর্যন্ত এগিয়ে এলো, পরমা তখন এক বুক পিপাসায় ছুটে গিয়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। দীর্ঘ 2 বছর পর মাকে দেখতে পেয়ে স্থান, কাল, পাত্র একেবারে ভুলে গিয়েছিল। মৈনাক কতদিন পর্যন্ত তাকে দৃশ্যর কথাটা মনে করিয়ে হেসেছে। পরমা অভিমান করে বলতো, তুমি তো হাসবেই। তোমার জন্য আশীর্বাদের দিন সকালে কাউকে না জানিয়ে এক কাপড়ে বেরিয়ে এসেছিলাম যে। তোমার তো কোনো সমস্যা হয়নি। তোমার মা বাবা আমাকে মেনে নিয়েছিলেন, কিন্তু আমার বাবা যে জেদ ধরে বসেছিল সমবয়সী ক্লাসমেট ছেলের সাথে মেয়ের বিয়ে তিনি মানবেন না। 2 বছর কিভাবে কাটিয়েছি আমি জানি। মা বাবার জন্য যতটা কষ্ট হয়েছিল, তার চেয়েও বোধহয় ওই বাড়িটার জন্য আমার বেশি মন খারাপ হয়েছিল। 2 বছর পর বাড়িতে পা রেখে পরমা যেন প্রাণ ফিরে পেয়েছিল। বাড়িতে ঢুকে সে এ ঘর থেকে ও ঘর ছুটে বেরিয়েছিল। বাড়িটার কোথাও একটু পরিবর্তন হয়নি। সে যেখানে যা রেখে গিয়েছিল সেখানে তাই আছে। এমনকি তার কলেজের বই, ব্যাগপত্র একরকমভাবেই পড়ার টেবিলে সাজানো আছে। বিছানায় তার প্রিয় বালিশটা রয়েছে। তার জামাকাপড় সুন্দর করে গুছিয়ে আলমারিতে রাখা আছে। পরমা সেদিন অদ্ভুত তৃপ্তি পেয়েছিল। বুঝেছিল বাবা মা মুখে যাই বলুক, তাদের মন থেকে সে এতটুকু দূরে যায়নি। এ বাড়িতে যে কি ভীষণ শান্তি আছে, সেদিনই সে জীবনে প্রথমবার বুঝেছিল। এর পরের 5 বছর পরমা এই বাড়িটার সাথে একেবারে লেপ্টে ছিল। 23 বছরে মা হলে যা হয়। হাসপাতাল থেকে ফিরে 7 দিনের অর্ককে নিজের মায়ের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হয়েছিল। মায়ের ভরসায় ইউনিভার্সিটি যাওয়া শুরু করলো। মৈনাক ততদিনে পায়ের তলায় কিছুটা মাটি পেয়েছে। মৈনাকের বাবা মায়ের পরমার বাপের বাড়ি যাওয়া নিয়ে কোনোদিনই তেমন আপত্তি ছিল না। পরমা মাস্টার্স শেষ করে চাকরি করবে ভাবছে যখন, তখন জীবনের চাকা যেন হঠাৎ করে বিনা নোটিশে বেমালুম ঘুরে গেল। অস্ট্রেলিয়ার এক ওষুধ কোম্পানিতে মৈনাকের চাকরি হলো। ওর এক বন্ধু ওখানে কাজ করত। বন্ধুর তদারকি আর মৈনাকের তুখোর রেজাল্টের দৌলতেই চাকরিটা হয়ে গেল। পুরো পরিবারের পাসপোর্ট, ভিসা, যাওয়ার খরচ সব কোম্পানি দিল। বিকল্প কিছু ভাবার অবকাশ সেদিন পরমার ছিল না। মাত্র 1 মাসের মধ্যে 5 বছরের অর্ককে কোলে নিয়ে স্বামীর হাত ধরে সে পাড়ি দিয়েছিল সুদূর সিডনির উদ্দেশ্যে। সারা রাস্তা চোখের জলে একাকার হয়েছিল। বাবা মায়ের মুখের পাশাপাশি চোখের সামনে বারবার ভেসে উঠেছিল পলেস্তারা খসা ওই একতলা বাড়িটা। আবার কবে বাড়িতে ফিরতে পারবে সে জানে না। এরপর টানা 3 বছরের দীর্ঘ বিচ্ছেদ। একটু থিতু হয়ে টাকা পয়সা জমিয়ে তবে তো দেশে ফেরার কথা ভাববে। একমাত্র ভাইয়ের বিয়েতে পরমার আশা হলো না।
অনেকেই পরমাকে ভুল বুঝেছিল। পরমার অবশ্য কিছু করার ছিল না। অর্কর পড়াশোনা শুরু হয়েছে, মৈনাক দিবারাত্রি কাজে ডুবে রয়েছে। তাছাড়া যেমন দেশ তেমন খরচ। মৈনাকের কাছে নিজের মন খারাপের কথা বলতে পরমার খারাপ লাগতো। তখন দেশে ফেরার কোনো পরিকল্পনাই ছিল না। কিন্তু 3 বছরের মাথায় শ্বশুরমশাইয়ের হঠাৎ মৃত্যুতে সপরিবারে দেশে ফিরতেই হলো। মৈনাক একমাত্র সন্তান, বাবার ম্যাসিভ অ্যাটাকে হঠাৎ চলে যাওয়া কিছুতেই সে মানতে পারছিল না। খুব ভেঙে পড়েছিল। মাকে একা দেশে রাখতে সে রাজি হলো না। ঠিক হলো মাকে সঙ্গে নিয়ে ফিরবে। যাই হোক, শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধ নিয়মভঙ্গের মিটলে পরমা নিজের বাড়িতে এলো। গেটের সামনে দাঁড়িয়ে একেবারে চমকে উঠল। হলুদ আর সবুজ রঙের বাহারে যেন একেবারে আনকোড়া এক অন্য বাড়ি। কালো গেটে রং হয়েছে, পাঁচিলের মাথায় গ্রিল বসেছে, গেটের ভেতর পাথর বসানো পথ হয়েছে। মায়ের মুখে শুনেছিল ভাই তার বিয়ের আগে নিজের টাকায় বাড়ির ভুল বদলে দিয়েছে, কিন্তু এতটা সুন্দর হয়েছে পরমা ভাবতে পারেনি। ভেতরে ঢুকে আরও চমক বাকি ছিল। লাল সিমেন্টের মেঝে আর নেই, সাদা মার্বেল বসানো হয়েছে। বাইরের ঘরে লোহার কম দামি আসবাবপত্র উধাও। পালিশ করা সেগুন কাঠের সোফা সেট, ডিভান, বিশাল টিভিতে ঘরের আভিজাত্য বেড়েছে বহুগুণ। এ সব কিছুই নাকি ভাইয়ের বউয়ের বাপের বাড়ি থেকে দিয়েছে। ভাইয়ের ঘরটা একেবারে আধুনিক ছিমছাম আসবাবে সাজানো। এসি বসেছে সেই ঘরে। মা বাবার ঘরের আসবাব অবশ্য পাল্টায়নি। মায়ের বিয়ের খাট, আলমারি, দেরাজ একই আছে। পরমা অবশ্য তখনও জানে না আর কি চমক তার জন্য অপেক্ষা করে আছে। মায়ের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে ঢুকতে গিয়ে চৌকাঠে থমকে দাঁড়িয়ে পড়ল পরমা। মনে হলো সে 20 ফুট গর্তে বুঝি ঢুকে গেল। কোথায় তার ঘর? এটা তো একটা ঝাঁ চকচকে আধুনিক রান্নাঘর। দেওয়াল ভেঙে পুরনো ছোট রান্নাঘরটাকে এই ঘরের মধ্যে ঢোকানো হয়েছে। পরমা আর নিজেকে স্থির রাখতে পারেনি। চিৎকার করে ছুটে গিয়ে বাবা মায়ের কাছে আছড়ে পড়েছিল। আমার ঘরটা ভাঙার অনুমতি অভিকে কে দিয়েছে? বলো, কে দিয়েছে? এতবার ফোনে কথা হয়েছে, কেন বলনি আমার ঘরটা আর নেই? বাবা চুপ। মা ছুটে এসে পরমার মাথায় হাত বুলিয়ে নিচু গলায় বলেছিল, চুপ কর, অভি আর ওর বউ শুনতে পাবে। শুনুক, তুমি অভিকে ডাকো। আমি জানতে চাই এই বাড়িতে আমার ঘর কোনটা। বরাবর সব থেকে ছোট রান্নাঘরের পাশের ঘরটা আমার ছিল, সেটাও ও কেন ভেঙে দিল? অভিকে ডাকতে হয়নি। দিদির চিৎকার শুনে সে আর তার বউ ছুটে এসেছিল। অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে রে দিদি ভাই? পরমার মাথায় তখন দাবানল ছড়িয়ে পড়ছে। চেঁচিয়ে উঠেছিল, তুই আমার ঘরটা ভেঙেছিস কেন? কে তোকে পারমিশন দিয়েছে? অভি হেসে বলেছিল, আমাদের বাড়ি আমরা ঠিকঠাক করেছি, তোর ঘর আবার কি? তুই এখানে থাকিস? আমি থাকি না তো কি, এই তো এখন কদিন এখানে থাকবো। অর্ক আর আমি কোথায় থাকবো? কেন? এখানেই মায়ের ঘরে থাক, বাবা না হয় বাইরের ঘরে ডিভানে শোবে। পরমার ভেতরে দগদগে ক্ষত থেকে রক্ত ঝরতে থাকে, চোখ ফেটে জল আসে। কান্না ভেজা গলায় বলেছিল, আমি কি এই বাড়ির কেউ নই? আমাকে একবার জানাতে কি হয়েছিল? দিদি ভাই, ছেলে মানুষই তোকে মানায় না। অস্ট্রেলিয়ায় তুই থাকবি, বাবা মায়ের কোনো দায়িত্ব নিবি না, অথচ তোর জন্য ঘর রাখতে হবে। রান্নাঘরটা বড় হয়েছে বলে তোর তো আনন্দ হবার কথা। আমি যে বাড়ির পেছনে এতগুলো টাকা খরচ করলাম, তোর কাছে কি কিছু চেয়েছি? বাবা অভিকে থামিয়ে বলেছিল, অভি ঘরে যা, ওকে আমি বুঝিয়ে বলছি। অভি চলে যাবার পর বাবা পরমার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, মন খারাপ করিস না মা, অভি বাড়িতে থাকবে, তার কথাকে তো গুরুত্ব দিতেই হবে। অভি এখন বড় চাকরি করছে, বড়লোকের মেয়ে বিয়ে করেছে, ওদের জীবনযাত্রার মান তো অন্যরকম হবেই। আমরা বাধা দিলে কি হতো জানিস তো? ওরা বাড়ি ছেড়ে চলে যেত, ফ্ল্যাট কিনে নিত। তুই এত দূরে থাকিস, ওরাও যদি চলে যায় আমরা কি নিয়ে থাকবো বল? তাছাড়া আমার পেনশন নেই, বলতে গেলে ছেলের টাকায় বেঁচে আছি। তবে আমাদের এই ঘরটা কিন্তু তোর থাকবে। আমি অভিকে বলে দিয়েছি, আমরা যখন থাকবো না তখন কিন্তু এটা দিদির ঘর হবে। বাবার প্রতিটা কথা খুব সত্যি। পরমার মাথা ঠান্ডা হয়, কঠিন বাস্তব না মেনে উপায় নেই। তবে কথাগুলো কোথায় যেন ঘা দিয়ে গেল। এই মুহূর্তে বাবার হাতে কিছু টাকা তুলে দিতে পরমার ভীষণ ইচ্ছে করছে, কিন্তু উপায় নেই। তেমন বেশি টাকা সঙ্গে আনেনি। সেদিন বাবা মায়ের ঘরে বসে পরমা উপলব্ধি করল, একটা কোনো কাজ তাকে এবার শুরু করতেই হবে। মৈনাকের জন্য না হোক, বাবা মায়ের জন্য একটা কোনো কাজ তাকে করতেই হবে। দায়িত্ব পালন না করলে সংসারে সত্যি
সম্মান থাকে না। পরমার নিজেকে কেমন যেন অপরাধী মনে হলো। কয়েকদিন পর শাশুড়ি মাকে সঙ্গে নিয়ে পরমা নিজের গন্তব্যে রওনা দিল। সারা রাস্তা আবার সেই মন খারাপটা বুকের উপর চেপে বসল। মৈনাকের যে আর দেশে ফেরার কোনো টান থাকবে না সে জানে। অর্কর পড়াশোনা বাড়তে থাকবে, শাশুড়ি মায়ের দেখাশোনা থাকবে, তার ওপর নিজে একটা কিছু করতে হবে। সব মিলিয়ে কবে দেশে ফিরতে পারবে ভেবে কুল পেল না পরমা। হয়তো আবার কোনো দুঃসংবাদ পেয়ে ফিরবে। মা বাবা দুজনে থাকতে হয়তো আর তার ফেরা হবে না। মৈনাকে এসব কথা বলে লাভ নেই, সে বলেই দিয়েছে তাকে 10টা বছর সময় দিতে হবে। একটা নতুন দেশে শিকড় বিস্তার করতে এই সময়টুকু তার লাগবে। পরমা বুঝেছিল অস্ট্রেলিয়ার কাজ পেতে গেলে প্রথমে ওখানকার শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট দরকার। ভর্তি হলো কম্পিউটার কোর্সে। ছেলের পড়াশোনার পাশাপাশি শুরু হলো নিজের পড়াশোনা। টানা 1 বছরের অক্লান্ত পরিশ্রমের শেষে মিলল ডিগ্রি আর তার সাথে চাকরি। ততদিনে শাশুড়ি মা শোক কাটিয়ে সংসারের হাল ধরেছেন। দিন কাটতে থাকে। পরমা ঘরে বাইরে কাজের চাপে ডুবে রয়েছে। এদিকে বাবা মায়ের বয়স বেড়ে চলছে। ভাই আর তার বউ ফোন করলেই অভিযোগের পাঁচালি খুলে বসে। পরমা এখন প্রতি মাসে সাধ্যমতো বাড়িতে মাকে টাকা পাঠায়। কিছু না করতে পারার অনুশোচনা একটু কম হয়। 3 বছর কেটে গেছে। পরমা মা বাবাকে দেখেনি, নিজের বাড়িতে যায়নি। মুখে কিছু না বললেও তার ভেতরের অস্থিরতা লাগাম ছাড়া হতে থাকে। সে যেন ভীষণ হাঁপিয়ে পড়েছে। মৈনাককে বলতে বাধ্য হলো, আমি একবার দেশে যাব ভাবছি। বাবা মায়ের বয়স বাড়ছে, কতদিন হয়ে গেল যাইনি, খুব মন কেমন করছে। মৈনাক একটু অবাক হয়ে বলল, তোমার নতুন অফিস, ছুটি পাবে? দিন 15র মতো ছুটি পাবো, সবাই মিলে যাই চলো। না না, আমার এখন কোনো মতেই হবে না, তুমি বরং একা যাও, মা আছে আমার, আর অর্কর অসুবিধা হবে না। পরমা খুশি হলো। সে একা গেলে টাকাও কম খরচা হবে, কিন্তু ফোনে ভাইয়ের সঙ্গে খুশির খবরটা ভাগ করে নিতে গিয়ে সে আবার আঘাত পেল। ভাই বলল, দিদি ভাই তুই প্লিজ মার্চে আসিস না, আমার ইয়ার এন্ডের ভীষণ প্রেশার থাকবে। তাছাড়া তোজোর স্কুলে ভর্তির ব্যাপারে আমরা খুব ব্যস্ত থাকবো। তুই একা এলে তোকে তো এবার আমাদের বাড়িতে থাকতে হবে। পরমা আমাদের শব্দটাতে ধাক্কা খেলো। 4 বছর পর বাবা মায়ের কাছে যাবে, তাতেও ভাই আপত্তি করছে। মার্চ ছাড়া তার যাওয়া কোনো মতেই সম্ভব নয়। একটাই উপায় আছে, মৈনাকের বাড়িতে বাবা মাকে নিয়ে এসে রাখতে হবে। কিন্তু সে বাড়ি 4 বছর বন্ধ রয়েছে, থাকার মতো বাসযোগ্য কে করবে? অনেক চিন্তাভাবনা করেও পরমার শেষ পর্যন্ত দেশে যাওয়া হলো না। মৈনাক জানালো ও দালাল লাগাচ্ছে ওদের বাড়িটা বিক্রি করে দেবার জন্য। ফাইনাল হলে একবার মাকে নিয়ে কলকাতায় যেতেই হবে, তখন না হয় পরমা যাবে। পরমার বাড়ি বিক্রিতে মত ছিল না। মৈনাকে বোঝাবার চেষ্টা করলো বাড়িটা বিক্রি না করতে। তার মনে হয়েছিল বাড়িটা বিক্রি হয়ে গেলে কলকাতায় আর কোনোদিনই তাদের ফেরা হবে না। অর্ক ভবিষ্যতে নিজের দেশ নিজের শহরকে চিনবে না, কিন্তু মৈনাক মানল না। সে বুঝিয়ে বলল, শোনো পরমা, দেশের প্রতি আলাদা কোনো ইমোশন রেখো না। কঠিন বাস্তবে ওসব রাখা যায় না, বরং যে দেশ আমাদের পায়ের তলার মাটি শক্ত করেছে সেটাকে নিজের দেশ ভাবো। কলকাতায় বাড়ি বিক্রি করে এখানে নিজেদের যা হোক একটা কিছু কিনতে হবে। দেখছো না মা কি সুন্দর এই বয়সে এখানে মানিয়ে নিয়েছে। তুমি কেন নিজের দেশ নিজের শহর ছোটবেলার বাড়ি বলে অস্থির হও জানি না। পরমার চোখে জল আসে, কাপা গলায় বলল, আমার বাবা মা এখনো বেঁচে আছে মৈনাক, তোমার মা এখানে আছে তাই তুমি বুঝতে পারছো না। সব বুঝতে পারছি পরমা, তোমাকে তো আমি বাবা মায়ের সাথে দেখা করতে যেতে বারণ করছি না। তুমি যখন খুশি যেতে পারো, কিন্তু মনে রেখো এখানে আমাদের সারা জীবন থাকতে হবে, এটা ভেবে মন প্রস্তুত করো। অবাক দৃষ্টিতে তাকিয়ে পরমা বলল, কেন সারা জীবন কেন? রিটায়ারমেন্টের পর তুমি কি দেশে ফিরবে না, এখানে থেকে যাবে? অর্ক এখানে থাকবে, আমরা দেশে ফিরে কি করব? পরমা চুপ করে গেল। সত্যি তো, তখন তো বাবা মা থাকবে না। আর অর্ক এদেশে থাকলে কার জন্য তারা তখন বাড়ি ফিরবে? আর কোনো বাড়ি বা তার নিজের? ভাই তো প্রতি কথায় বুঝিয়ে দেয় বাড়িটা কেবল ওর একার। যাই হোক, সময় কাটতে থাকে। পরমার দেশে ফেরা হয় না। এদিকে অফিসে দায়িত্ব ক্রমশ বাড়ছে, আর সেই সঙ্গে বাড়তে থাকে বাবা মায়ের বার্ধক্য আর অসুস্থতা। বছরখানেক পর পরমার বাবা কিডনির সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। পরমা ভাইয়ের থেকে সব খবর পাচ্ছে, কিন্তু এই মুহূর্তে দেশে ফেরা পরমার পক্ষে প্রায় অসম্ভব ছিল। তবু বাবার সংকটপূর্ণ সময় নাছোড়বান্দা হয়ে নিজের অফিসে এক প্রকার জবাব দিয়ে পরমা একাই প্লেনে চড়ে বসল।
না, তবু শেষ দেখাটা হলো না। বাবা তাকে সেই সময় দিল না। যেদিন বিকেলে সে পৌঁছলো সেদিন সকালে বাবা চলে গেল। বাবার মৃতদেহের ওপর পড়ে পরমার হাপুস কান্না অনেকের কাছেই অভিনয় মনে হয়েছিল, বরং তার ভাইয়ের বউয়ের চোখের জল সত্যি হয়ে উঠেছিল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে। তবে পরমা ভেঙে পড়ল তার প্রতি মায়ের অভিমান দেখে। সদ্য স্বামীহারা মা সকলের সামনে মেয়েকে স্বার্থপর নিষ্ঠুর সম্বোধন করে বসেন। পরমা ফোনে কিছুটা বুঝেছিল, কিন্তু সামনাসামনি বুঝল তার দীর্ঘ সময় দেশে না ফেরার কারণে মায়ের মনের মধ্যে পাহাড় সমান অভিমান আর অভিযোগ জমা হয়েছে। তার ভাবনা ভুল ছিল। সে একদিন ভেবেছিল প্রতি মাসে কিছু অর্থ বাবা মায়ের হাতে তুলে দিয়ে কিছুটা দায়িত্ব হয়তো পালন করা যায়, কিন্তু আজ বুঝল সেটা হয় না। যে কদিন পরমা বাড়িতে থাকলো উঠতে বসতে তাকে অপমানিত হতে হলো। ভাইয়ের বউ এমনকি মা পর্যন্ত তাকে বুঝিয়ে দিতে থাকলো সারা জীবন সে নিজের কর্তব্য ফাঁকি দিয়ে এসেছে। একদিন রাতে পরমা মাকে জড়িয়ে খুব কাঁদলো। কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো, আমার আর কি উপায় ছিল তুমি বলো? মৈনাক অস্ট্রেলিয়ায় গেল, আমি কি করতাম? অর্ককে নিয়ে কি কলকাতায় থেকে যেতাম? তাছাড়া তখন তো তোমাদের বয়স কম ছিল, তোমরা একদম সুস্থ ছিলে। আজ কেন তোমরা সবাই মিলে আমাকে দোষ দিচ্ছ? মা মেয়ের কথা শুনে বলল, বাইরে অনেকেই থাকে, কিন্তু তারা এতদিন অন্তর আসে না। মা বাবার একটু ইচ্ছে হলেই ছুটে আসে। মা বিশ্বাস করো, আমার সে উপায় ছিল না। মৈনাক খুব বড় চাকরি নিয়ে ওখানে যায়নি। যা মাইনে পেত তাতে আমাদের খুব টেনে টুনে চলতো। দেশে ফেরার মতো টাকা জমাতে পারতাম না। মায়ের চোখে মুখে অবিশ্বাস ফুটে উঠল। আসলে মা হয়তো সে প্রথম জীবনের পরমাকে আজও মনে রেখেছেন। সেদিনও কিন্তু পরমা অসহায় ছিল। সে বাড়ি ছেড়েছিল মৈনাকের জন্য। বাড়ি না ছাড়লে তার অন্য কারো সাথে তার বিয়ে হয়ে যেত। মৈনাককে চিরদিনের মতো হারাতে হতো, কিন্তু মাকে বোঝাতে পারল না সেদিন সে কতটা অসহায় ছিল। কয়েকটা দিন কাটিয়ে পিতৃশোক আর একান্ত নিজের মানুষদের একরাশ অপমান বুকে নিয়ে পরমা প্লেনে চড়ে বসল। সারা রাস্তা চোখের জলে একাকার হয়ে ভেবেছে এবার বাঁধন আলগা করতেই হবে। আর সে সহজে দেশে ফিরবে না। তার শহর, তার বাড়ি এবার যেন তার সত্যি পর হলো। পরের বছর বাড়ি বিক্রি করতে মৈনাক তার মাকে নিয়ে কলকাতায় গেল। পরমাকে সঙ্গে আসতে অনেক অনুরোধ করেছিল, কিন্তু পরমা রাজি হলো না। নিজের চাকরি আর ছেলের পড়াশোনার দোহাই দিয়ে থেকে গেল। মৈনাক হয়তো সবটাই বুঝতে পেরেছে, কিন্তু পরমা তাকে নিজের মুখে মা ভাইয়ের করা অপমানের কথা বলতে পারেনি। সেও আর জিজ্ঞেস করেনি। সময় নিজের ছন্দে এগিয়ে চলল। পরমা নিজের কাজ আর অর্ককে বড় করতে ব্যস্ত হয়ে পড়ল। চোখের নিমেষে আরও 3টে বছর কেটে গেল। পরমার জীবনে আবার শোকের ছায়া নামল। ঘুমের মধ্যে মা দুম করে চলে গেলেন। ম্যাসিভ অ্যাটাক হয়েছিল, কিন্তু আশ্চর্য খবরটা পাবার পরেও পরমা বাড়ি ফেরার তাগিদ অনুভব করল না। কার কাছে যাবে সে? ভাইও তাকে বিশেষ ডাকাডাকি করল না। যাই হোক, দাঁতে দাঁত চেপে কঠিন মাতৃশোক একা সহ্য করল পরমা। মা আর আজন্মের স্মৃতি বিজড়িত বাড়ি দুটোই যেন চিরতরে হারিয়ে ফেলল পরমা। এদিকে পরমার শাশুড়িমা বয়সের ভারে শয্যা নিয়েছেন। সংসারের যাবতীয় কাজ এবং অসুস্থ শাশুড়ির সেবা পুরোটাই পরমাকে এখন একা হাতে করতে হয়। অফিস সামলে এত কিছু করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ছিল। 40 পেরিয়ে নিজের শরীরেও নানা রকম অসুবিধা দেখা দিয়েছে। মৈনাককে এসব কথা বলতে গেলে সে যেন আজকাল তেমনভাবে শোনে না। আগের মতো তার অসুবিধায় ঝাঁপিয়ে পড়ে না। মৈনাকের এই উদাসীনতা, এই বদল পরমা বুঝতে পারলেও এর পেছনে অন্য কিছু ভাবতে তার মন চাইতো না। কিন্তু যে সত্য দিনের আলোর মতো স্বচ্ছ, তাকে কি অস্বীকার করা যায়? আসলে ঘরে বাইরে কাজের ব্যস্ততায় কবে যে পরমার সবচেয়ে ভরসার জায়গায় ঘুণ পোকা ধরেছে সে নিজেও বুঝতে পারেনি। তবে একটা সন্দেহ ক্রমশ যেন মনে দানা বাঁধছিল। মৈনাকের অফিস ট্যুর আজকাল বেড়েই চলেছে, অথচ মৈনাক কোনোদিন তার বিশ্বাসের অমর্যাদা করবে পরমা তখনও ভাবতে পারেনি। কেমন যেন ভরসা ছিল পৃথিবীর সবাই পাল্টে গেলেও মৈনাক কোনোদিন পাল্টাবে না। তাদের কৈশোরের ভালোবাসা চিরকাল অটুট থাকবে। এই ভালোবাসার জন্য কিনা করেছে সে বাবা মায়ের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। মৈনাকের সাথে সংসার করতে এক কথায় নিজের দেশ ছেড়েছে।
তবু সময় পরিস্থিতি হয়তো চেনা মানুষকে বোধহয় অচেনা করে দেয়। অস্ট্রেলিয়ার জল হাওয়ায় মৈনাক কবে যে ভেতরে ভেতরে বদলে গেছে পরমা টের পায়নি। নারী পুরুষের এদেশে অবাধ মেলামেশা, সংসার টিকিয়ে রাখার দায় স্বামী স্ত্রী কারণ নেই। মৈনাক তার অফিসের কলিগ এক অস্ট্রেলিয়ার মহিলার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছে। সত্য প্রকাশ হতে সময় লাগলো না, তারপর যা হওয়ার তাই হলো। অল্প সময়ের ব্যবধানে পরমা আর মৈনাক ক্রমশ যেন দুই দ্বীপের বাসিন্দা হয়ে উঠল। কথা কম হলো, বিছানা আলাদা হলো। সব সত্যি জানার পর পরমার কাছে মৈনাকের সাথে সংসার করা প্রায় অসম্ভব হয়ে উঠল। মৈনাকের প্রতারণা তাকে ভেতর থেকে একেবারে দুমড়ে মুচড়ে শেষ করে দিল। মৈনাক ডিভোর্স চাওয়ার আগে পরমা তাই নিজেই ডিভোর্স চাইল। সব সত্যি জানার পর এ বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না মৈনাক, তুমি আমাকে মুক্তি দাও। পরমা এ কথা বলতে পারে মৈনাক বোধহয় স্বপ্নেও ভাবেনি, তাই অবাক হয়ে বলল, কোথায় যাবে তুমি? আমি নিজের ব্যবস্থা করে নেব। মা আর অর্ক কোথায় থাকবে? অর্কর 18 বছর হয়ে গেছে, তাকে জিজ্ঞেস করো সে কার কাছে থাকবে। তাছাড়া অর্ককে সামনের মাস থেকে ইউনিভার্সিটির হস্টেলে থাকতে হবে। বাকি থাকলো তোমার মা, তোমার মায়ের দায়িত্ব তো তোমাকেই নিতে হবে। মৈনাক বেশ অস্থির হয়ে বলল, কেন সামান্য ব্যাপার নিয়ে জলঘোলা করছো পরমা? 14 বছর সিডনির মতো জায়গায় থাকার পরেও তোমার এত ছুতমার কিসের? চিরকাল মিডল ক্লাস মেন্টালিটি আঁকড়ে পড়ে থাকলে আমি কি একবারও বলেছি অন্য কাউকে বিয়ে করব? ওসব নিয়ে ভাবছো কেন? আমরা যেমন আছি তেমন থাকবো। পরমা উঠে পড়ল, জানলার কাছে গিয়ে দাঁড়ালো। চোখের দৃষ্টি উদাস। মৈনাক বেশ কিছুক্ষণ পরমার উত্তরের অপেক্ষায় থাকার পর ধীরে ধীরে পরমার দিকে এগিয়ে যায়। পরমার কাঁধে হাত রাখল। পরমায় স্থির। মৈনাককে সে বাধা দিল না। মৈনাক পরমাকে অনেক কিছু বোঝাতে চেষ্টা করল। মৈনাক বোঝালো তার সাথে কারোর কোনো মানসিক সম্পর্ক গড়ে ওঠেনি, শুধুমাত্র কাজের প্রয়োজনে স্বাভাবিকভাবে কিছুটা ঘনিষ্ঠতা গড়ে উঠেছে মাত্র। পরমা সব শুনল, কিন্তু চেষ্টা করেও সে একসাথে থাকার কোনো যুক্তি খুঁজে পেল না। আয়নার কাজ ভেঙে গেলে হয়তো জোড়া যায়, কিন্তু দাগটা থেকেই যায়। আগের মতো করে মুখ তাতে দেখা যায় না। অগত্যা আয়নাটাকে বাতিল করা ছাড়া উপায় থাকে না। পরমা মনস্থির করে নিল এবার সে পাকাপাকিভাবে দেশে ফিরবে। একদিন সে মৈনাকের সাথে থাকবে বলে এক কথায় নিজের দেশ ছেড়েছিল। আজও সে কেবলমাত্র মৈনাকের সাথে থাকবে না বলে এদেশ ছেড়ে নিজের দেশে ফিরে যাবে। তবে এবারের পিছুটান অনেক বেশি। নিজের সন্তানকে রেখে তাকে দেশে ফিরতে হবে, কিন্তু কার কাছে ফিরবে সে? নিজের বাড়ি বলতে কিছুই তার নেই। পরমা জানে ভাই তাকে ভুল বুঝবে। বিয়ের এতগুলো বছর পর সংসার ভাঙার প্রকৃত কারণ সবাই বিশ্বাস করবে না, কিন্তু যে যা বলুক মৈনাকের সাথে থাকা তার পক্ষে সম্ভব নয়। পরমার একটাই ভয় ছিল, সেটা তার ছেলেকে নিয়ে। অর্ক কেমনভাবে পুরো ব্যাপারটা দেখবে? বাবা মায়ের বিচ্ছেদ তার কেরিয়ারে কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়ে অনেক ভেবেছে। তারপর একদিন অর্কর সাথে খোলাখুলি কথা বলল পরমা। অর্ক সব শুনে যা বলল তা শুনে পরমা অবাক হয়ে গেল। বেশ স্বাভাবিক গলায় অর্ক বলল, তোমরা দুজনে অ্যাডাল্ট পারসন, ইউ হ্যাভ ফুল ফ্রিডম টু লিড ইউর ওন লাইফ। আমাকে নিয়ে জাস্ট টেনশন করো না। তুমি ইন্ডিয়ায় থাকলে আই হ্যাভ নো প্রবলেম। আমি জব পেয়ে গেলে এভরি ইয়ার তোমার সাথে দেখা করে আসব। ইউ গো অ্যাহেড, বাট ইন্ডিয়া কেন? ইউ ক্যান স্টে হিয়ার অলসো। সিডনিতে রেন্টে থাকতে পারো। পরমার চোখ দুটো ছলছল করছে। এত বাস্তববাদী তার অর্ক কবে হলো সে জানে না। সে ভেবেছিল অর্ক হয়তো মায়ের হয়ে বাবার সাথে লড়াই করবে, অথবা মাকে কিছুতে দেশে ফিরতে দেবে না, মন খারাপ করবে। কিন্তু কেমন আবেগ শূন্য হয়ে সে কথাগুলো বলে চলল, যেন বিচ্ছেদটা তার বাবা মায়ের হচ্ছে না, বরং অন্য কারো হচ্ছে। ছেলের গায়ে হাত বুলিয়ে পরমা বলল, আমি চলে গেলে তোর খারাপ লাগবে না? কিন্তু আমি তোকে না দেখে কিভাবে থাকবো অর্ক? তুই যাবি আমার সাথে? ইন্ডিয়ার ইউনিভার্সিটিতে পড়বি? আর ইউ ম্যাড মা? ইন্ডিয়ার ইউনিভার্সিটি? ইম্পসিবল। তুমি এখানে রেন্টে থাকো। না অর্ক, সেটা হয় না। তোর বাবার সাথে থাকবো বলেই একদিন এখানে এসেছিলাম, কিন্তু এখন যদি একসাথে থাকতেই না পারি তাহলে এখানে থাকবো কেন? আমি ডিসিশন নিয়ে ফেলেছি। ওকে, কবে যাবে?
কয়েক মাস সময় লাগবে, কলকাতায় থাকার জায়গা খুঁজতে হবে, একটা জব নিতে হবে। পরমা উঠে পড়ল। তার বুঝতে অসুবিধা হলো না যে জল হাওয়া ময়নাকে বদলে দিয়েছে, সেই জল হাওয়াতে অর্ক বড় হয়েছে, তাই তার কাছে বাবার বিবাহ বহির্ভূত সম্পর্কে কোনো দোষ নেই। আবার মা তার কথা ভেবে নিজের সিদ্ধান্ত বদল করুক, এটাও সে চায় না। অতি আধুনিকতা হয়তো এভাবেই মানুষকে যন্ত্রে পরিণত করে দেয়। এখানে সবাই ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী, পারস্পরিক সম্পর্ক অথবা বিশ্বাস এখানে বড় ক্ষণস্থায়ী। মাস 6 পর পরমা নিজের দেশে ফিরে এলো। অর্ক কথা দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব মায়ের সঙ্গে দেখা করতে আসবে। মৈনাক অনেক বোঝানোর চেষ্টা করেছে, পরমাকে থেকে যেতে অনুরোধ করছে বারবার, কিন্তু পরমা চেষ্টা করেও ভালোবাসাহীন, বিশ্বাসহীন একটা মৃত সম্পর্কে নিজেকে জড়িয়ে রাখতে পারল না। কলকাতায় একটা বাড়ি ভাড়া নিয়েছে পরমা। এয়ারপোর্ট থেকে প্রথমে একটা হোটেলে উঠেছে। 7 দিন হোটেলে থেকে ভাড়া বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সাজিয়ে নিয়েছে। এই 7 দিনের মধ্যে ইচ্ছে করে ভাইয়ের সাথে সে যোগাযোগ করেনি, কিন্তু হোটেল ছেড়ে নিজের ভাড়া বাড়িতে থিতু হতে না হতে পরমার মাথায় সেই পুরনো অস্বস্তি শুরু হলো। নিজের বাড়িটাকে একবার দেখার আকুতিতে সে অস্থির হয়ে পড়ল, কিন্তু ভেবে এসেছিল তার কলকাতায় ফেরার খবর কাউকে জানাবে না। মায়ের চলে যাওয়ার পর এই প্রথম তার কলকাতায় ফেরা। মা বাবা দুজনেই এখন নেই। ভাইয়ের বয়সের সাথে সাথে পাল্লা দিয়ে কাজের চাপ বেড়েছে। মাসের মধ্যে 15 দিন এখন সে অন্য শহরে থাকে। পরমা জানে বাড়িটা এখন অনেক পাল্টে গেছে। সে শুনেছে ভাই প্রচুর পয়সা খরচ করে দোতলা করেছে, হয়তো কিছুই আর আগের মতো নেই। তবু পরমা নিজের চোখে একবার তাকে দেখার স্বাদ কিছুতেই সামলাতে পারল না। কিন্তু ফোন না করে বাড়িতে যাওয়া ভালো দেখায় না, অথচ ভাইয়ের সাথে বহুদিন কথা হয় না। মায়ের মৃত্যুর পর ভাই আর নিজের থেকে ফোন করে না, ফোন করলে হু হ্যাঁ করে উত্তর দেয়। এতটাই দায়সারা যে পরমা ক্রমশ ফোন করা কমিয়ে দিয়েছে। গত প্রায় 5-6 মাস তাদের কথা হয়নি। পরমা এও জানে তার ফোন পেয়ে সব জানলে ভাই খুশি হবে না, এমনকি কলকাতায় আছে জানলে একবারও হয়তো বাড়িতে আসতে বলবে না। বাবা মায়ের সব ঝক্কি একা সামলাতে গিয়ে দিদির প্রতি তার অভিযোগ আকাশ ছুঁয়েছে। যাই হোক, তবু আজ বাড়িতে যাওয়ার জন্য পরমাকে অভিকে ফোন করতেই হলো। হ্যালো অভি, কেমন আছিস? দিদিভাই তুই এখানে মানে কলকাতায়? এটা তো এখানকার নম্বর। পরমার মাথায় আসেনি সে নম্বর দেখে ভাই সব জেনে যাবে। একটু ইতস্তত করে পরমা বলল, এই কয়েকদিন হলো এসেছি, একাই এসেছি। তার মানে তুই কোথায় আছিস, বাড়িতে আসবি না? আজ অভির গলায় বহু বছর পর পরমা যেন সে চেনা আন্তরিকতার ছোঁয়া পেল। বেশ আপ্লুত হয়ে সে বলল, যাব তো, কালই যাব। তুই আছিস কোথায়, কোনো হোটেলে নাকি গেস্ট হাউসে? না রে, ঘর ভাড়া নিয়েছি, গিয়ে সব বলবো। ঘর ভাড়া কেন, কি বলছিস কিছুই মাথায় ঢুকছে না। দিদিভাই তুই আজ বিকেলেই আয়, আমি আছি। ওরা সবাই কোথায়, মানে রিয়া আর তোজো? সব বলবো, তুই আয়। পরমার একাকিত্বের ভাসমান জীবনে এই মুহূর্তে অভির কথাগুলো যেন ওষুধের মতো কাজ করলো। সে ঠিক করলো আজ বিকেলেই সে বাড়ি যাবে। বিকেল 5টা নাগাদ ক্যাব নিয়ে পরমা বাড়ির সামনে উপস্থিত হলো। বাহারি গ্রিল বসানো আধুনিক ডিজাইনের দোতলা বাড়ি দেখে পরমা প্রায় চমকে উঠল। পরক্ষণেই মনে মনে একটা গর্ব অনুভব করলো। ভাগ্যিস এমন প্রতিষ্ঠিত ভাই ছিল তার, না হলে সেই ভাঙাচোরা ছোট্ট বাড়িটা আজ কি এমন হতো। অভি দিদিকে বোধহয় দোতলার ব্যালকনি থেকে দেখতে পেয়েছিল, তাই লোহার গেট খুলে পরমা ভেতরে ঢোকার আগে অভির নিচে নেমে এসে বলল, দিদিভাই আয় আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। পরমা ভাইয়ের দিকে তাকায়। প্রায় 5 বছর পর সে ভাইকে দেখছে। অভির শুকনো মুখ, রোগাটে চেহারা দেখে পরমার মন খারাপ হয়ে গেল। কাছে এগিয়ে গিয়ে পরমা বলল, অভি তোকে এমন লাগছে কেন রে, কি হয়েছে? কিচ্ছু না, তুই চল। বাড়িতে পা দিয়ে বাবা মায়ের জন্য পরমার ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। এই প্রথমবার সে বাবা মায়ের অনুপস্থিতিতে এই বাড়িতে এলো। বসার ঘরে সোফায় বসে চোখের জল আটকাতে পারল না পরমা। অভি সামনে বসে বলল, দিদি ভাই কাঁদিস না, তুই তো তবু এখানে থাকিস না। আমি কি করে এ বাড়িতে বাবা মাকে ছাড়া একা থাকি বল? চোখের জল মুছে একটু অবাক হয়ে পরমা বলল, একা থাকিস মানে? রিয়া আর তোজো কোথায় থাকে? তোরা একসাথে থাকিস না? অভি মাথা নিচু করে নেয়, তারপর উঠে দাঁড়িয়ে পড়ল। একটু বস, চা করে আনি, তারপর সব বলছি। পরমা উঠে দাঁড়িয়ে ভাইয়ের হাত ধরল।
তুই এখানে বস অভি, আগে সব বল, তারপর চা খাবো। কি হয়েছে, আমাকে ফোনে কিছু বলিসনি কেন? একটু সময় নিয়ে এতস্তত করে অভি বলল, রিয়া এখানে থাকে না, ওর বাবা কসবাই ওকে ফ্ল্যাট কিনে দিয়েছে, ও ওখানে থাকে, তোজোকেও নিয়ে গেছে, প্রায় 2 বছর হলো ওরা এখানে আসে না। কিন্তু কেন, তুই তো এত সুন্দর দোতলা বাড়ি করলি, এখানে থাকতে অসুবিধা কোথায়? বিয়ের পর থেকে রিয়ার নরেন্দ্রপুর পছন্দ ছিল না। ওর মতে এটা মফস্বল, কিন্তু বাবা মাকে একা ফেলে আমি কোথাও যেতে চাইনি। আমি একা বাবা মায়ের দায়িত্ব পালন করেছি বলে তাতে ওর সমস্যা ছিল, আর তাই তোকেও সহ্য করতে পারতো না। আমাকে ফ্ল্যাট কেনার জন্য সবসময় জোর করত। আমি তখন শুধু ওর মন রাখতে এই বাড়িটাকে সাধ্যমতো বদল করতে থাকি। ও বলল একতলায় থাকা যায় না, তাই ওকে খুশি করতে অফিস থেকে লোন নিয়ে দোতলা করলাম। তবু ওর মন পেলাম না রে। পরমার 2 চোখের পাতা ভিজে গেল। তার একমাত্র ভাইয়ের সংসার ভেঙে যেতে বসেছে। না, এটা মেনে নেওয়া যায় না। পরমা কাপা গলায় বলল, এখন তো বাবা মা নেই, তুই কার জন্য এখানে পড়ে আছিস? এত বড় একটা বাড়ি ফেলে কি করে যাই বল? যদিও মাসের মধ্যে 15 দিন আমি কলকাতায় থাকি না, কিন্তু বাকি দিনগুলো তো থাকি। এ অঞ্চলে এখন সমাজ বিরোধীদের উৎপাত বেড়েছে। কেউ না থাকলে বাগানের মধ্যে নেশার ঠেক গজিয়ে উঠবে। পরমা অস্থির হয়ে বলল, বাড়িটা বিক্রি করে দে অভি, বাড়ির থেকে মানুষ অনেক দামি, সম্পর্ক ভেঙে যেতে দিস না। অভি অবাক চোখে দিদির দিকে তাকায়। তুই এই কথা বলছিস দিদি ভাই? বাড়ি বিক্রি করে দিলে তুই মানতে পারবি? একদিন তোর ঘরটা ভেঙেছিলাম বলে তুই কত কান্নাকাটি করেছিলি, মনে আছে? পরমা উঠে দাঁড়িয়ে পড়ল, এগিয়ে এসে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলল, আমি বলছি অভি, তুই বিক্রি করে দে, আমার একটুও মন খারাপ হবে না। সারা জীবন অনেক দায়িত্ব পালন করেছিস, আমি তো কিছুই করতে পারিনি। এখন রিয়া যা চাই তাই কর, দুজনে একসাথে ভালো থাক। অভি উঠে দাঁড়িয়ে দিদির হাতে হাত রাখে। তুই একা ফিরে এলি কেন দিদি ভাই? মৈনাকদা তোকে আসতে দিল? পরমার নিজেকে সামলাতে পারল না, ভাইয়ের বুকে মুখ রেখে ফুপিয়ে উঠল। এই দিদি ভাই, কাঁদছিস কেন? কি হয়েছে? মৈনাকদার কি হয়েছে? পরমা ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলে। অভির উদ্বেগ ক্রমশ বাড়তে থাকে। এইভাবে দিদিকে কাঁদতে দেখে খারাপ কিছুই সে সন্দেহ করছে। দিদিকে ঝাঁকিয়ে সে বলল, দিদি ভাই বল না কি হয়েছে? চোখের জলে মাখামাখি হয়ে কোনো রকমে পরমা বলল, তোর মৈনাকদা বদলে গেছে অভি, ওর সাথে থাকা যায় না। কি বদলে গেছে? তোদের এত বছরের সম্পর্ক বদলে গেছে বললেই হবে? আমি পারলাম না রে। ও আমাকে আসতে বাধা দিয়েছিল, কিন্তু আমি থাকতে পারলাম না। বিশ্বাস ভেঙে গেলে ভালোবাসা মরে যায়, তখন আর একসাথে থাকা যায় না, তাই ফিরে এলাম। অর্ক তো বড় হয়েছে, সে কিছু বলল না। সেও বলেছিল থেকে যেতে, তবে বিশেষ জোর করেনি। বলেছে সময় পেলেই আমার সাথে দেখা করতে আসবে। অভির কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। সে দিদিকে শান্ত করিয়ে সোফায় বসায়, তারপর চা করে নিয়ে আসে। চা খেয়ে দোতলায় নিয়ে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়িটা দেখায়। কত টাকা খরচ করে অভি বাড়িটা করেছে দেখে পরমা অবাক হয়ে যায়। তবু অভি নিজের স্ত্রীর মন পেল না। কার জন্য এত খরচ করলো সে? ছোটবেলা থেকে এত পড়াশোনা করে, ভালো চাকরি করে, সকলের মন রেখে চলে শেষ পর্যন্ত কি পেল সে জীবনে? এই মধ্যবয়সে স্ত্রীর সাথে বিচ্ছেদ হলে কি হবে অভির বাকি জীবন? কে তাকে দেখবে? রাতের খাবার খেতে খেতে পরমা অভিকে সস্নেহে বলল, অভি, তুই রিয়ার কাছে ফিরে যা ভাই। মান অভিমানের জাতাকলে পড়ে জীবনটাকে নষ্ট করিস না। অভি দিদির দিকে তাকিয়ে ইতস্তত করে বলল, তুই কি আর সত্যি কোনোদিন অস্ট্রেলিয়ায় ফিরবি না দিদি ভাই? না রে, মৈনাক যা করেছে তা মেনে নেওয়া যায় না। আমার ডিভোর্সের দরকার নেই, তবে আমি ওর সাথে থাকতে পারবো না। এখানে কয়েকটা জায়গায় কথা চলছে, একটা কোথাও চাকরি হয়ে যাবে, বাকি জীবনটা নিজের দেশে স্বাধীনভাবে কাটাবো। এখানে কোথায় থাকবি ঠিক করেছিস? ওই যে বললাম ভাড়া বাড়িতে, গত 3 দিন আমি ওখানেই আছি। অভি একটু ইতস্তত করে বলল, ভাড়া বাড়িতে কেন, এ বাড়িতে তুই থাক না দিদি ভাই। পরমার চোয়াল শক্ত হয়। হঠাৎ মনে পড়ে যায় অভির আগের বলা কথাগুলো। অভি বহুবার বলেছে এ বাড়িটা তার শুধু একার। তা হয় না অভি, এ বাড়িতে আমার কোনো অধিকার নেই, এ বাড়ি তোর। তুই কত টাকা খরচ করে দোতলা বানিয়েছিস, আমি তো কিছুই করতে পারিনি। অভি দিদির বাঁ হাতটা নিজের হাতে নিয়ে মাথা নিচু করল, তারপর একটু থেমে বলল,
আমার ওপর রাগ করে আছিস জানি, অনেক খারাপ কথা বলেছি। আসলে রিয়া সবসময় আমাকে তোর সম্পর্কে খারাপ কথা বলতো, আমাকে খালি বলতো তুই একদিন ঠিক বাড়ির ভাগ চাইবি, অথচ বাবা মায়ের প্রতি কোনো দায়িত্ব তোকে করতে হলো না। কিন্তু এটা তো ঠিক, এটা বাবার বাড়ি, তুই তো থাকতেই পারিস, দোতলায় না হোক একতলায় বাবা মায়ের ঘরে থাক। না অভি, সেটা হয় না। তোকে তো বলছি তুই বাড়ি বিক্রি করে দে, আমি কিচ্ছু মনে করব না। তুই বাবা মায়ের জন্য অনেক করেছিস, এখন এই বাড়ির চিন্তামুক্ত হয়ে রিয়াকে খুশি করার চেষ্টা কর। বাড়ি আমি বিক্রি করতে পারবো না। কেন? এ বাড়িতে বাবা মায়ের, আমাদের ছেলেবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাতে আমার সাথে রিয়ার যদি বিচ্ছেদ হয়ে যাক, তাহলেও বিক্রি করতে পারবো না দিদি ভাই। ও কথা বলিস না অভি, এই মাঝ বয়সে তুই একা থাকতে পারবি না। তাছাড়া রিয়া এতগুলো বছর তো তোর সাথে ছিল, ওকে তুই এই সামান্য কারণে ছেড়ে দিতে পারিস না। তাহলে আমি কি করব তুই বল, আমি কি করতে পারি বল? একমাত্র তুই পারিস দিদি ভাই, তুই এখানে থেকে যা, দোতলায় না থাকলেও একতলায় থাক। রিয়া মানবে কেন? সে যদি বলে আমাকে থাকতে দেবে না, ও কিচ্ছু বলবে না। ওর এখন এই বাড়ির ওপর কোনো ইন্টারেস্ট নেই, তবে একসময় ভীষণ ছিল। তাই ওর ইচ্ছে ছিল বাড়িটা ওর নামে হোক। ওর নামে থাকলে তুই ভাগ চাইতে পারবি না। আমার সাথে ওর মনোমালিন্যর সূত্রপাত এখান থেকেই। আমি কিন্তু বাড়িটা শেষ পর্যন্ত ওর নামে করিনি, বাড়িটা এখনও বাবার নামেই আছে। দিদি ভাই প্লিজ, তুই আমাকে এই সমস্যা থেকে উদ্ধার কর। তুই থাকলে আমি যখন খুশি এখানে আসতে পারবো। একটিবার ভেবে দেখ। পরমা উভয় সংকটে পড়ল। একদিকে তার একমাত্র ভাইয়ের সংসারের ভাঙন, অন্যদিকে নিজের আত্মসম্মান বোধ। রিয়া যদি ভাবে তার ননদ বাড়িটা দখল করতে এসেছে, তার চেয়ে অপমানের বোধ হয় কিছু থাকবে না। অথচ ভেবে দেখতে গেলে এ বাড়ির একতলায় সে থাকতেই পারে। এ বাড়ি তো তার বাবার তৈরি। কি অদ্ভুত ভাগ্যের পরিহাস। অনেক ভেবে পরমা বলল, অভি, আমি এক শর্তে এখানে থাকতে পারি, সেটা হলো তোকে আগে রিয়ার সঙ্গে কথা বলতে হবে এবং আমি কেবল আমার বাবা মায়ের ঘরে থাকব। বাকি সব ঘর তোকে চাবি দিয়ে রাখতে হবে। অভির চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। ভুরু কুঁচকে সে বলল, এসব কি বলছিস দিদি ভাই? রিয়ার মতামতের কি দাম আছে? আর তুই একটা ঘরেই বা থাকবি কেন? পরমার দৃষ্টি জানলার বাইরে। উদাস চোখে তাকিয়ে থেকে ধীরে ধীরে বলল, জানিস তো, একটা বয়সের পর মানুষের আত্মসম্মান ছাড়া আর কিছুই বোধহয় অবশিষ্ট থাকে না। আমি তোর মৈনাকদাকে ছেড়ে এসেছি শুধু নিজের আত্মসম্মানকে বিসর্জন দিতে পারিনি, তাই বাকি জীবনটা আমি মাথা উঁচু করে বাঁচতে চাই রে। তোর অবস্থা আমি বেশ বুঝতে পারছি। আমার সংসার ভেঙে গেছে, কিন্তু তোকে এই বয়স থেকে একা থাকতে আমি দেখতে পারবো না। তাই বলতে পারিস তোর কথা ভেবেই এই প্রস্তাবে রাজি হচ্ছি, কিন্তু শর্তগুলো না মানলে আমি সত্যি এখানে থাকতে পারবো না। তুই আজকেই রিয়ার কাছে যা, সব কথা খুলে বল। ও কি বলে জানাস? আচ্ছা, অনেক রাত হলো, এবার আমি উঠি। আজকের রাতটা এখানে থাক না দিদি ভাই। কতদিন তুই আর আমি একসাথে এই বাড়িতে থাকি না। বিশ্বাস কর, অনেকবার ভেবেছি তোকে সব কথা বলে হালকা হব, কিন্তু পারিনি। বলতে পারিস সাহস পাইনি। এত খারাপ ব্যবহার তোর সাথে করেছি। আজকাল মানে রিয়া আর তোজো চলে যাওয়ার পর তোকে খুব মিস করি দিদি ভাই। পরমার চোখ দুটো ভিজে যায়। হাত ধুয়ে ব্যাগটা কাঁধে নিয়ে পরমা ভাইয়ের কাঁধে হাত রাখল। এবার থেকে মন খারাপ হলে আমার কাছে চলে আসিস। মা বাবা নেই তো কি হয়েছে, আমি তো আছি। তারপরেই পরমা ফোনে ক্যাব বুক করতে ব্যস্ত হয়ে পড়ল। রাত প্রায় 9:30। পরমার গাড়িটা ছুটে চলেছে শহরের পথ ধরে। চোখ বন্ধ করে গাড়ির সিটে ঘাড় এলিয়ে দিয়েছে পরমা। সিনেমার মতো একটার পর একটা দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। পাঁচিল ঘেরা পলিস্তারা খসা একতলা বাড়ি, অফিস ফেরতা বাবার ক্লান্ত মুখ, রান্নাঘরে ব্যস্ত ঘরমাক্ত মায়ের মুখ, মাধ্যমিকে জেলায় প্রথম হওয়া ভাইয়ের উজ্জ্বল মুখ, ভেসে ওঠে লোডশেডিংয়ের এক সন্ধ্যা।
হেরিক্যানের আলোয় অঙ্ক করছে দুই ভাই বোন। মা রান্নাঘরে পিঁয়াজি ভাজছেন, বাবা খালি গায়ে হাত পাখা হাতে পাশে বসে তাদের হাওয়া করে চলেছেন। একটা বড় বাটিতে মুড়ি আর গরম গরম পিঁয়াজি নিয়ে মা সামনে রাখলেন। বাগান থেকে ভেসে আসছে ছাতিম ফুলের বুনো গন্ধ। অনেককাল আগের এক মোহময় সন্ধ্যায় ক্রমশ তলিয়ে যেতে থাকে পরমা। হঠাৎ ফোনে রিংটোনে পরমার তন্দ্রা কেটে যায়। সে দেখল অর্কর ফোন। অসময়ে ছেলের ফোন দেখে একটু অবাক হয়ে ফোনটা ধরতেই ওপার থেকে মৈনাকের আতঙ্কিত গলা, পরমা, অর্কর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, ক্রিটিক্যাল কেয়ারের রয়েছে, সিভিয়ার হেড ইনজুরি, ডাক্তার কিছু বলতে পারছে না, জানি না কি হবে। আমার ফোন তুমি ধরবে না, তাই অর্কর ফোন থেকে ফোন করলাম। মৈনাকের বলা প্রতিটা শব্দ পরমার বুকে তীরের মতো বিঁধতে থাকে। অর্ক তার একমাত্র সন্তান, তার কিছু হলে সে কি নিয়ে বাঁচবে? আতঙ্কে গলা বুজে এলো পরমার। কোনো রকমে বলল, আমি টিকিট কাটছি। ওই পলেস্তারা খসা ছেলেবেলার বাড়িটা চিরকাল যেন পরমার থেকে দূরে সরে গেছে। তাই পরমাও আজ তার কথা ভুলে পাগলের মতো মোবাইলে সিডনির টিকিট কাটতে ব্যস্ত হয়ে পড়ল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।